সালামু আলাইকুম। ঘেমে যাবো, এসিটা একটু দিয়ে নিই, দাঁড়াও। সরি, একটু ইন্টারাপ্ট হলো। মোটামুটি আমরা আজমল স্যারের বুকি কি এনাফ? কারণ রেটিনা ডক্টরস হান্ট কি এটা ক্যাড রেখে কোশ্চেন করছে। আরে ওইসব কিছু লাগবে না। আলিম স্যারের বই কিনা লাগবে না, কারণ হচ্ছে আজমল স্যার এবার আলিম স্যারের বইয়ের যে তথ্যগুলোর জন্য আমরা আলিম স্যারের বইটা কিনতে বলতাম, আজমল স্যার এবার দায়িত্ব নিয়ে সেই তথ্যগুলো নিজের বইয়ে তুলে দিয়েছে। সো নতুন এডিশনের বইয়ে আজমল স্যারের বইটাই যথেষ্ট, আর বাদ বাকি যা লাগবে আমরা তো বলে দিবই, কোনো সমস্যা নেই। আসো তোমাদেরকে একটু ভালোবাসা প্রদান করে ক্লাস শুরু করি আজকের। আমি বেশি ক্লাস নিব না, হয়তো 2টা বা 3টা ক্লাসে শেষ করে দিব। হ্যাঁ, ওকে। উপস্থিতি আজকে খুবই ভালো। তো যাই হোক, এটা নিয়ে আমরা টেনশন করছি না। পরে যেহেতু লাইভ দেখো না তোমরা, সরি, পরে তোমরা হচ্ছে যে কি দেখো, রেকর্ড দেখো বলছো আমাকে। এটা কি আসলো, কি চাপলো আমার, কি আসলো? ঠিক আছে, তাহলে আমরা গতদিন কি পড়েছিলাম ভাইয়া বলো? গতদিন আমরা পড়েছিলাম, এর আগের ক্লাসে লেকচার 1-এ আমরা ঘাসফড়িংয়ের শুরু করেছিলাম, এবং সেখানে ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কাল নিয়ে কিছু কথা বলেছি, তাই না? ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কাল নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আমি একটু রিপিট করছি। আজকে আমি পড়াবো মূলত তোমাদেরকে মস্তক, আজকে আমি পড়াবো তোমাদেরকে মূলত মস্তক। মানে এই দুটাতেই মানে প্রশ্ন আসে মস্তক থেকে। মস্তক, বক্ষ আর উদর, এই পার্টগুলো একটু পড়ে নিলে হয়তো আর 1টা বা 2টা ক্লাস তন্ত্রে লাগবে। হ্যাঁ, আর এটার জন্য 2টা ক্লাস, মানে আর 4টা ক্লাস লাগবে। নর্মালি আমি 7 ক্লাসে শেষ করি, তো তোমাদের আমি 4 ক্লাসে শেষ করে দিব আর কি। মানে মস্তক একদিন পড়াবো আজকে, আর আরেকটা ক্লাস হবে নেক্সট মঙ্গলবার। সেটা হবে হচ্ছে তোমার বক্ষ, উদর এবং মুখপাঙ্গ নিয়ে, ঠিক আছে? আর একদম শেষ 2টা ক্লাস হবে হচ্ছে তোমার নিয়ে, কি বলে এটাকে, তন্ত্রগুলো নিয়ে।
হয়তো একদিন রক্ত, রেচন এগুলো পড়িয়ে দেবো, আর একদিন হয়তো শ্বসন এবং প্রজনন, তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, টেনশন করুন, আমি খুব দ্রুত শেষ করে দিব। তো আসো আমরা শুরু করি। প্রথমে আসো মস্তক। তাহলে মস্তক থেকে আমি দেখি তো এই কালিটা কেমন আসে। মস্তক থেকে আমরা যেটা পড়েছিলাম, প্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে এটা ভ্রূণীয় 6টা খণ্ডক নিয়ে গঠিত। এটা একটা এমসিকিউ, কিন্তু ভ্রূণীয় 6টি খণ্ডক নিয়ে গঠিত। আমি যেভাবে পড়াই এটা যদি তুমি ঠিকঠাক মতো মানে নোট করতে পারো, তোমাদের গ্রুপে তো অনেকে সুন্দর করে নোট করে, নোট শেয়ারিং গ্রুপও আছে তোমাদের, তো ওই নোটগুলো কেউ যদি একটু সুন্দর করে করতে পারে, ক্লাসটা যদি করে, খুব সহজ হয়, পড়াশোনাটা খুব গুছিয়ে আসে এবং দেখবা যে এমসিকিউ এর সাথে সাথে সিকিউও হয়ে যাবে। তো ভ্রূণীয় 6টা খণ্ডক নিয়ে গঠিত, তাই না, মস্তক। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ যে ভ্রূণীয় কতগুলা খণ্ডক নিয়ে মস্তিষ্ক গঠিত। 6টা খণ্ডক নিয়ে গঠিত, গত দিনের ক্লাসের পড়া 1। নাম্বার 2, আরেকটা কথা বলছিলাম যে এর বহিঃকঙ্কাল, এর বহিঃকঙ্কালকে আমরা কি বলেছিলাম, এর বহিঃকঙ্কালের আমরা একটা নাম দিয়েছিলাম ভাইয়া, এর বহিঃকঙ্কালের একটা নাম দিয়েছিলাম। কেউ কি আমাকে একটু বলতে পারো বহিঃকঙ্কালের নাম কি? কেউ কি একটু বলতে পারো? সব জায়গার এই প্রলোভনগুলো খুব মজার, এই হান্ট সেই হান্ট। এক্সেলেন্ট জায়েদ, এপিক্রেনিয়াম। তাহলে এটার নাম হচ্ছে, সহজ নামটা ছিল হেড, মাথার ক্যাপসুল, হেড ক্যাপসুল, হেড ক্যাপসুল, বা এটাকে বলা যেতে পারে এপিক্রেনিয়াম। এইটা একটা কথা ছিল, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ঠিক আছে, এক্সেলেন্ট। মন, নিষ্ক্রিয় মৌল খুবই সুন্দর, সক্রিয় হয়ে গেছে। এপিক্রেনিয়াম, রিয়াসাদ রাহি। তাহলে এটাও সবাই পারো। তাহলে এটাও একটা এমসিকিউ কিন্তু, যে বহিঃকঙ্কালকে কি বলে, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ঠিক আছে, গেল। আরেকটা এমসিকিউ শোনো, এই মস্তকটা কেমন ধরনের? হাইপোগন্যাথাস ধরনের। হাইপোগন্যাথাস মানে কি? এর মস্তকটা কেমন ধরনের? হাইপোগন্যাথাস ধরনের। আমি তাহলে 3টা ইনফরমেশান দিয়ে তোমাদের পড়ানো শুরু করলাম। ভ্রূণীয় 6টা খণ্ডক নিয়ে গঠিত, এর বহিঃকঙ্কালকে বলে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, আর এই মস্তকটাকে আমরা বলি হাইপোগন্যাথাস ধরনের মস্তক, মানে নতমুখী মস্তক। অর্থাৎ এর মুখটা থাকবে মাথার কি নিচের দিকে। ধরো ঘাসফড়িং শুয়ে আছে, তাহলে এর মাথাটা থাকবে এইভাবে, এর মুখটা থাকবে নিচের দিকে, অঙ্কীয় দিকে মুখটা থাকবে, নতমুখী মস্তক। ঠিক আছে, নতমুখী মস্তক যার অঙ্কীয় দেখে কি থাকবে, মুখ থাকবে। তাহলে হাইপোগন্যাথাস ধরনের। শেষ, 3টা এমসিকিউ হয়ে গেল। এখন আসো আমি একটু ডিটেইলে যাই, দেখি এই কালিটা আসে কিনা বোর্ডে। আচ্ছা দেখি, ধরো এটা হচ্ছে তোমার মাথা, তোমার না ঘাসফড়িংয়ের মাথা গো, ধরো এটা তোমার ঘাসফড়িংয়ের মাথা। ঘাসফড়িংয়ের মাথাটা আমি দাগাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ধরো এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মাথা, কীভাবে দিই, এভাবে দিই। ঘাসফড়িং দাগাতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মাথা। ভাবছো এটা মাথা কিভাবে? ভাবনার দরকার নাই, তুমি টেনশন করো না, ভাবনা হয়ে যাবে। এটা ধরো ঘাসফড়িংয়ের মাথা। আচ্ছা আমি এই পাশ করে আঁকাই, হ্যাঁ, তুমি যদি কিছু মনে না করো, আমি একটু এই পাশে আঁকাই, তাহলে আমার জন্য উল্টা হয় না, এটা আঁকাই। ঠিক আছে, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মাথা। এরকম করে একটা টান দিলেই ঘাসফড়িংয়ের মাথা হয়ে যাবে, তুমি টেনশন করো না। এটাই ঘাসফড়িংয়ের মাথা, তুমি মেনে নাও ঘাসফড়িংয়ের মাথা। তাহলে এই মাথা কিভাবে আছে দেখো, ঘাসফড়িংয়ের মাথাটা এক্সেলেন্ট, নিষ্ক্রিয় মৌল, এক্সেলেন্ট। তাহলে তুমি যদি চলতে চাও ওইভাবে, তাহলে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। তাহলে তোমাকে মানুষ মনে করবে, কি বলে এটাকে, সুপারম্যান মনে করতে পারে। কারণ একদম পুরাপুরি নতমুখী হয়ে চলাটা খুব কঠিন। তুমি চোখটাকে নত করতে পারো, নত চোখই হইতে পারো, কিন্তু নতমুখী তো খুব কঠিন বিষয়।
কারণ তাহলে তোমাকে একদম কি হইতে হবে, মাটির সাথে প্যারালালি আসতে হবে, মানে এরকম অবস্থান থাকতে হবে, তোমার মুখটা থাকবে মাটির দিকে, বুঝতে পেরেছো, আর কিছু অংশ থাকবে উপরের দিকে। তাহলে তুমি এভাবে যদি চলো প্যারালাল হয়ে, তাহলে তখন তো তুমি আর স্বাভাবিক হাঁটতে পারবে না, তখন তুমি উড়ে যাবা, উড়ে উড়ে, বুঝতে পারছো, সুপারম্যানদের মতো, এটাকে কি বলে, যাই হোক সুপারম্যান, সুপার হিরো যারা থাকে আর কি সিনেমার, তাহলে ওই রকম হয়ে যাইতে হবে, বুঝতেছো না। তবে এটা আসলে নত চোখই হইতে পারে, তোমার কথা ঠিক আছে, আইডিয়াটা সঠিক। ভাইয়া ঘুমায় গেছিলাম, এই জন্য জয়েন হইতে লেট হইলো, কোনো সমস্যা নাই, আগে ঘুম তারপরে অন্য কিছু। তাহলে নতমুখী মস্তক, মাথা নিচু করে আছে, খুব সুন্দর। তো এ দেখো, এটা মাথা মনে করো, হ্যাঁ এভাবে আছে। তাহলে এর যে উপরের অংশটা, এই যে উপরের অংশটা, এর উপরের অংশটা হচ্ছে পৃষ্ঠীয় দিক, হ্যাঁ, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি, ভার্টেক্স, এটার নাম হচ্ছে ভার্টেক্স। আর নামগুলো শিখলে ভালো, না শিখলে আরও ভালো। পৃষ্ঠীয় মস্তকের পৃষ্ঠীয় অঞ্চলকে বলে ভার্টেক্স, ঠিক আছে। এটা যেহেতু সামনে আছে, তাহলে এই সামনের অংশকে তোমরা কি বলবা, এটা যেহেতু সামনের দিকে আছে, ফ্রন্ট, তাহলে এটার নাম হচ্ছে ফ্রন্স। ফ্রন্ট না বলে বলেছে ফ্রন্স, তাহলে ভার্টেক্স গেল, ফ্রন্স গেল, ঠিক আছে। আর এই যে এই অংশটা, এই অংশটা, ঠিক আছে, মানে কোন অংশটা বুঝতেছো, এবার যদি থাকো তাহলে এই অংশটা জাস্ট, মানে এটা তো দেখানো যাচ্ছে না, মানে এই জায়গাটার নাম হবে এই অংশটা, এটাকে বলে পার্শ্বীয় দেশ বলতে পারো। এটা হচ্ছে একদম সামনের অংশ, এটা পৃষ্ঠীয় অংশ, এটা পার্শ্বীয় অংশ। এই মাথার এই পার্শ্বীয় অংশটার নাম হচ্ছে জেনা। নাম কি, জেনা, পার্শ্বীয় অংশের নাম হচ্ছে জেনা। তাহলে ভার্টেক্স গেল, ফ্রন্স গেল, জেনা গেল, ভার্টেক্স, ফ্রন্স এবং হচ্ছে কি জেনা। তাহলে এগুলো কিসে আসবে ভাইয়া, তুমি আমাকে বলো তো, কোন পরীক্ষায় আসবে, কোন জায়গায় আসবে এই পৃথিবীতে, এই নাম কয়টা জানা। হয়তো অতি উৎসাহী কিছু প্রশ্নকর্তা বলতে পারে যে ভার্টেক্স কোনটা বল, তাহলে হয়তো প্রশ্ন আসবে না, প্রশ্নে আসবে যে পৃষ্ঠীয় মস্তকের পৃষ্ঠীয় অঞ্চলের নাম কি, ভার্টেক্স। ধরো সামনের অংশ নাম কি, ফ্রন্স, হয়তো পার্শ্বীয় অংশের নাম কি, জেনা, এরকম থাকতে পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম। যেইটা ইম্পর্ট্যান্ট সেটা হলো যে এই যে ভার্টেক্স, ফ্রন্স, জেনা, এই যে ফ্রন্সের নিচে দেখো এই জায়গায় একটা অংশ থাকে, এই জায়গায় একটা প্লেট থাকে, প্লেটের মতো এরকম একটা অংশ থাকে। এই অংশটা, হ্যাঁ, এই অংশটার নাম হচ্ছে ক্লাইপিয়াস। এটা একটু ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসে, কারণ এর সাথে উপরের ঠোঁট যুক্ত। পরীক্ষায় এরকম আসে যে উপরের ঠোঁটের সাথে, হ্যাঁ, মানে উপরের ঠোঁট কার সাথে যুক্ত, ঊর্ধ্ব ওষ্ঠ, ঊর্ধ্ব ওষ্ঠ, নামটা কি বলবা, ঊর্ধ্ব ওষ্ঠ, ওরে বাবা, ঊর্ধ্ব ওষ্ঠ কার সাথে যুক্ত, ক্লাইপিয়াসের সাথে যুক্ত। ঊর্ধ্ব ওষ্ঠ কার সাথে যুক্ত, ক্লাইপিয়াসের সাথে যুক্ত। উপরের ঠোঁট, এই যে আমাদের উপরের ঠোঁট, নিচের ঠোঁট, এই উপরের ঠোঁট কার সাথে যুক্ত, ক্লাইপিয়াসের সাথে যুক্ত। কি দিয়ে, মাংসপেশি দিয়ে। কোন মাংসপেশি বইয়ে বলা নাই, তাহলে আমরা বলবো ঊর্ধ্ব ওষ্ঠ ক্লাইপিয়াসের সাথে যুক্ত। এটা এমসিকিউ পরীক্ষায় আসে, উপরের ঠোঁট ক্লাইপিয়াসের সাথে যুক্ত, ঝামেলা শেষ। উপরের ঠোঁট কার সাথে যুক্ত বাবা, আরমান পারভেজ আস্তাগফিরুল্লাহ পড়ে ফেললা, এটা সেই জেনা না গো। এবার আসেন ভাইয়া, যে তাহলে এটাকে যদি আমরা ক্লোজ করে দিই, ঠিক আছে, এটা আমাদের মাথা, ওকে ফাইন, দিস ইজ আওয়ার বিউটিফুল হেড। আমরা যদি এটাকে বুক আঁকাই, ওরে বাবা এটা বুক, আর এটা হচ্ছে পুচ্ছদেশ, বুঝছো। এই তো ঘাসফড়িংয়ের শেপ কিন্তু চলে আসছে, বুঝলা। এই যে বক্ষ কয় অংশে বিভক্ত, 3 অংশে বিভক্ত, এই যে 1 2 3। তা আমরা বুক আর উদর আজকে পড়তেছি না, উদর তো তোমরা জানো যে 13 খণ্ডে বিভক্ত, উদর 13 খণ্ডে বিভক্ত, সেগুলো এখন পড়ছি না। আমরা যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে দেখো একটু খেয়াল করে, যে এই যে আমি এখন যে জিনিসটা দাগাবো, একটু লুক, তো ধরো এটা শিং আকৃতির, হ্যাঁ, এই যে আমি নতমুখী মস্তক, আমি যদি এভাবে থাকি, এটা মনে করো আমার একটা কি অ্যান্টেনা, এদিকে একটা অ্যান্টেনা, এদিকে একটা অ্যান্টেনা। আমার হাতে মোবাইলতে ভালো করে দেখাতে পাচ্ছি না, তাহলে আমি যদি এভাবে দেখাই, এই যে দুই, এই দুটা কি, এই দুটা হচ্ছে আমার দুইটা অ্যান্টেনা। তাহলে এটা আমি দেখাচ্ছি তোমাকে, একটা অ্যান্টেনা, তাহলে এদিকে একটা দেখাইছি, তাহলে ওই পারে একটা দেখাইতে হবে, তাই না। তাহলে দুটো অ্যান্টেনা, তাহলে এই পাশে আরেকটা অ্যান্টেনা দিয়ে দিই, হ্যাঁ, অ্যান্টেনা দিয়ে দিলাম।
তাহলে এখানে দুটো অ্যান্টেনা থাকে, এই অ্যান্টেনা থেকে একটা জিনিস পড়তে হয় এমসিকিউ পারপাসে। এই অ্যান্টেনা থেকে একটা জিনিস পড়তে হয়, কি পড়তে হয় দেখো, এই অ্যান্টেনা থেকে একটা জিনিস পড়তে হয়, এটার নাম হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা, তাহলে অ্যান্টেনার গঠনটা একটু দেখো, অ্যান্টেনার গঠনটা দেখো এরকম, দেখো এই একটা অংশ, এই একটা অংশ, আর এই একটা অংশ, এটাকে বলে স্কেপ। একদম যেটা দিয়ে লেগে থাকে মাথার সাথে সেটার নাম হচ্ছে স্কেপ। এর পরবর্তী অংশটার নাম হচ্ছে পেডিসেল, স্কেপ, পেডিসেল, আর এর পরবর্তী অংশের নাম হচ্ছে ফ্লাজেলা। স্কেপ, পেডিসেল আর হচ্ছে ফ্লাজেলাম। স্কেপ, পেডিসেল আর হচ্ছে ফ্লাজেলাম বা ফ্লাজেলা, যাই বলো, এক বচন আর বহু বচন। তাহলে স্কেপ, পেডিসেল আর ফ্লাজেলাম। পরীক্ষায় যেটা আসে যে ফ্লাজেলামটা কয় খণ্ড বিশিষ্ট, পরীক্ষায় যেটা আসে যে ফ্লাজেলাম কয় খণ্ড বিশিষ্ট, এটা পরীক্ষায় আসবে হাই ভোল্টেজ এমসিকিউ, যে ফ্লাজেলা 25 খণ্ড বিশিষ্ট। ফ্লাজেলা কত খণ্ড বিশিষ্ট? 25 খণ্ড বিশিষ্ট, প্রায় 25 খণ্ড বিশিষ্ট। ফ্লাজেলা প্রায় 25 খণ্ড বিশিষ্ট। ঠিক আছে, তাহলে ফ্লাজেলা কয় খণ্ড বিশিষ্ট? ফ্লাজেলা হচ্ছে 25 খণ্ড বিশিষ্ট, এটা পরীক্ষায় আসে। ফ্লাজেলার অংশ কি কি? স্কেপ, সরি অ্যান্টেনার অংশ কি কি? স্কেপ, পেডিসেল, ফ্লাজেলা। ফ্লাজেলা কয় খণ্ড? 25 খণ্ড, শেষ, আর কিছু কিন্তু লাগবে না। কাজ কি অ্যান্টেনার? কাজ কি? অ্যান্টেনার কাজ তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে ঘ্রাণ, অ্যান্টেনার কাজ তিনটা। একটা হচ্ছে ঘ্রাণ নেওয়া, অ্যান্টেনা দিয়ে সে কি নেয়? ঘ্রাণ নেয়। অ্যান্টেনা দিয়ে সে শোনে, শ্রবণ করে, এবং অ্যান্টেনা দিয়ে সে স্পর্শের অনুভূতি নেয়। বুঝলা? ঘ্রাণ, শ্রবণ এবং স্পর্শ ইন্দ্রিয় হিসাবে কাজ করে এদের অ্যান্টেনা। আমি এদের সংবেদী অঙ্গ নিয়ে অনেক কথা বলতে পারি, দরকার নাই, এই কটা পড়লেই হবে। অ্যান্টেনা কি কাজ করে? ঘ্রাণ, শ্রবণ, স্পর্শ, এই কাজগুলা করে। ও গন্ধ নেয়, শোনার অনুভূতি নেয়, স্পর্শ অনুভূতি, এগুলো সব গ্রহণ করে অ্যান্টেনা দিয়ে। কয়টা অংশ? তিনটা অংশ, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। ফ্লাজেলাম কয় খণ্ড? 25 খণ্ড, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। ওহো, সরি, আমি আবেগে ভুল লিখে ফেলেছি, বুঝছো? মাইকেল বালাক, ওর জার্সি নাম্বার ছিল হচ্ছে তোমার 13, আমি একটু ভুল করে ফেলেছি, আই এম সো সরি। এটা একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, 11 খণ্ড হবে, 11। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, দেখলাম ভাই, ফারজানা শোভা, সরি। ঘাস ফড়িংয়েরও অ্যান্টেনা লাগে, হ্যাঁ, শেষ। আর তাহলে অ্যান্টেনা থেকে কোনো কি আসবে না, এখান থেকে শুধু এমসিকিউ আসবে। একটা এমসিকিউ যে অ্যান্টেনার যে ফ্লাজেলাম, সেই ফ্লাজেলাতে কয় খণ্ড থাকে? 25 খণ্ড, শেষ। অ্যান্টেনার কাজ কি? ঘ্রাণ, শ্রবণ, স্পর্শ। এখন আসেন মাঝখানের অংশটাতে। মাঝখানের অংশটা একটু খেয়াল করেন, এইখানে তার তিনটা সরল চোখ, সরলক্ষী থাকে। এই দুই অ্যান্টেনার মাঝখানে তিনটা সরলাক্ষী থাকে। দুই অ্যান্টেনার মাঝখানে কি থাকে? তিনটা সরলাক্ষী থাকে। দুই অ্যান্টেনার মাঝখানে তিনটা কি থাকে? সরলাক্ষী, যেটাকে আমরা বলি ওসেলি। যেটাকে আমরা কি বলি? ওশেলি, শালি না কিন্তু, এটা শেলি, ওশেলি। এক বচনে এটাকে কি বলে? এক বচনে এটাকে বলে ওসেলাস। এক বচনে বলে ওসেলাস, অর্থাৎ প্রত্যেকটা এক একটা ওসেলাস। আর যখন বহু বচন বলবো তিনটা, তখন নাম হবে কি? ওসেলি। তখন নাম হবে কি? ওসেলি। ঠিক আছে, নাম হবে কি? ওসেলি। দুইটা জিনিস থাকে এখানে, জেনে রাখেন। ওসেলিতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লেন্স। ওসেলিতে দুইটা জিনিস থাকে, হ্যাঁ, একটা হচ্ছে কি ভাইয়া? একটা হচ্ছে লেন্স। ওসেলিতে কি থাকে? এই ওসেলাস বা ওসেলিতে কি থাকে? এখানে তিনটা জিনিস, দুটা জিনিস থাকে। একটা হচ্ছে লেন্স থাকে, এবং আরেকটা হচ্ছে কি থাকে? আলোক সংবেদী কোষ থাকে। লেন্স এবং আলোক সংবেদী কোষ। তো যদি বলে যে ওসেলাসে কি থাকে? লেন্স থাকে এবং কি থাকে? আলোক সংবেদী কোষ থাকে। এখন এই লেন্সটা আপনারা পড়তে পারেন যে লেন্সটা কেমন। এই লেন্সটা একটু মোটা, পুরু, এবং লেন্সটা তো অবশ্যই স্বচ্ছ
স্বচ্ছ এবং কিউটিকল নির্মিত, পুরু, স্বচ্ছ এবং কিউটিকল নির্মিত। তিনটা কথা পড়তে হয় লেন্স থেকে, যে এটা পুরু, স্বচ্ছ এবং কিউটিকল নির্মিত। আর কোষগুলা কি? রঞ্জক পদার্থ সমৃদ্ধ, রঞ্জক, পিগমেন্ট সমৃদ্ধ, রঞ্জক, রঞ্জক পদার্থ সমৃদ্ধ। রঞ্জক বানানটা কীভাবে লিখব? এরকম কিছু একটা মনে হয় নাকি? রঞ্জক সমৃদ্ধ বা পিগমেন্ট সমৃদ্ধ লিখে রাখো, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে এর ওসেলি কি? সরলাক্ষী। ওসেলি কি জিনিস? সরল চোখ, সরলাক্ষী, সরল অক্ষী, তাই না? বা সরল আকৃতির চোখ। তাহলে ঘাসফড়িংয়ের যে সরলাক্ষী সেগুলাকে কি বলে? ওসেলাস, বহুবচনে ওসেলি বলে। কি দিয়ে তৈরি? লেন্সের আলোক সংবেদী কোষ। লেন্সে কি থাকে? পুরু, স্বচ্ছ কিউটিকল থাকে। আর আলোক সংবেদী কোষ কি? পিগমেন্ট সমৃদ্ধ। শেষ, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে তোমরা অ্যান্টেনা পড়ে ফেললা। শেষ। আমি একটু ঝিম তালে ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ, কারণ এগুলোতে আর কি তাল দিব বলো। তাহলে হইল? তাহলে এখান থেকে কী কী পড়লাম? পড়লাম হচ্ছে ভার্টেক্স, পৃষ্ঠীয় অংশ, অগ্রপ্রান্তের নাম হচ্ছে ফ্রন্স, পার্শ্বীয় দেশের নাম হচ্ছে জেনা, এর অঙ্কীয় দেশে কি থাকে? ক্লাইপিয়াস নামক অঙ্গ থাকে। এই ক্লাইপিয়াসের সাথে কে যুক্ত? উপরের ঠোঁট। ঝামেলা শেষ। অ্যান্টেনা থাকে এক জোড়া। ও, একটা জিনিস পড়ে নিই, যে এই অ্যান্টেনাগুলা কিন্তু ভাইয়া খাটো হয়। অ্যান্টেনাগুলা কেমন হয়? খাটো হয়। অ্যান্টেনাগুলা কেমন? এই অ্যান্টেনা কিন্তু খাটো। তো যাদের অ্যান্টেনা খাটো, যারা খাটো অ্যান্টেনা বিশিষ্ট, তোমরা জানো তারা কোন গোত্রের অন্তর্গত? অ্যাক্রিড, অ্যাক্রিড আইডাই। তোমাদেরকে আমি পড়াইছিলাম, মনে আছে কিনা? অ্যাক্রিড আইডাই। যারা খাটো গোত্রের, যারা খাটো অ্যান্টেনা বিশিষ্ট, তারা কোন গোত্রের অন্তর্গত? অ্যাক্রিড আইডাই। ঠিক আছে? তাহলে মোটামুটি এই পারবা তো? আর কি পড়বা? আর পড়বা হচ্ছে ঘাসফড়িংয়ের যে সরলাক্ষী, অ্যান্টেনা দুটার মাঝখানে। ও, অ্যান্টেনা থেকে আর কি পড়বা? যে তিনটা অংশ, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। শেষ কাজ কি? ঘ্রাণ, স্পর্শ, শ্রবণ, এগুলা। আর এই অ্যান্টেনা দুটার মাঝখানে কি থাকে? তিনটা সরলাক্ষী, যেগুলোর প্রত্যেকটাকে বলে ওসেলাস। প্রত্যেকটা ওসেলাস কি দিয়ে তৈরি? পুরু, স্বচ্ছ, কিউটিকল নির্মিত লেন্স এবং রঞ্জক সমৃদ্ধ আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত সরলক্ষী, সরল আক্ষী বা সরলাক্ষী। একসাথে করলে হয় সরলাক্ষী। পরিষ্কার? লাস্ট অফ অল এখানে আরেকটা বিষয় থাকে, যে এখানে কি থাকে? সব শেষে বলি, এখানে আরেকটা চোখ থাকে। এখানে আরেকটা চোখ থাকে। চোখটা কোন জায়গায় থাকে দেখাই দিই। এখানে থাকে হচ্ছে এরকম জায়গায়। দেখো, এরকম জায়গায় ধরে নাও একটা চোখ দিয়ে দাও। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী বলে এটাকে। ঘাসফড়িংয়ের কি থাকে? দুই পাশে দুটা পুঞ্জাক্ষী থাকে। তাহলে এটাকে আমরা বলতে পারি পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী নাম শুনে কি বুঝতেছো? অনেকগুলা অক্ষী পুঞ্জীভূত অবস্থায় আছে, মেলাগুলা অক্ষী একসাথে পুঞ্জাক্ষী গঠন করে। এই ঘাসফড়িংয়ের এই পুঞ্জাক্ষীর এককগুলাকে, প্রত্যেকটাকে বলা হয় ওমাটিডিয়াম। তো এখানে প্রায় 2000 ওমাটিডিয়াম থাকে। প্রায় 2000 কি থাকে? ওমাটিডিয়াম থাকে। ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম। তাহলে প্রায় 2000 ওমাটিডিয়াম নিয়ে কি গঠিত? থ্যাংক ইউ নবীন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ। প্রায় 2000 ওমাটিডিয়াম নিয়ে কি গঠিত? পুঞ্জাক্ষী গঠিত। ঠিক আছে? এটা একটু বইয়ে দেখে নিও। খুব সম্ভবত 2000ই আছে। হ্যাঁ, একটু বইয়ে দেখে নিবা। ঠিক আছে? সংখ্যাগত বিষয়গুলা আমরা সবসময় বলি, তো একটু কম বেশি এদিক সেদিক হতে পারে, তোমরা একটু বইয়ে দেখে নিবা। শেষ। তাহলে দেখো, এখান থেকে কিন্তু বেশ কিছু এমসিকিউ হয়ে গেল। আমরা এখন সৃজনশীলে যাব। এখানে এমসিকিউ কি কি হয়েছে বুঝেছো? এমসিকিউ হয়েছে ক্লাইপিয়াস, এর সাথে কে যুক্ত? উপরের ঠোঁট। শেষ। এটা একটা এমসিকিউ। ফ্লাজেলা, অ্যান্টেনা, অ্যান্টেনার কাজ একটা এমসিকিউ। ঘ্রাণ, শ্রবণ, স্পর্শ।
অ্যান্টেনার অংশ স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, একটা এমসিকিউ। ফ্লাজেলা কয় খণ্ড? 25 খণ্ড। কেউ যদি কিছু নাও পারো, এখান থেকে শুধু এতটুকু পড়ো যে ফ্লাজেলা 25 খণ্ড বিশিষ্ট, এটা পরীক্ষায় আসে। আর ওসেলি কি, এটা ক নম্বর প্রশ্নে আসে, যে ওসেলি বা ওসেলাস কি। তোমরা বলবা পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স এবং রঞ্জক সমৃদ্ধ আলোক সংবেদী কোষ মিলে যে সরলাক্ষী গঠন করে তার নামই হচ্ছে ওসেলাস। 3টা থাকে বহুবচনে, এদেরকে বলা হয় ওসেলি। শেষ। পারবা না? থ্যাংক ইউ। আর পুঞ্জাক্ষী থাকে, পুঞ্জাক্ষীতে কি থাকে? প্রায় 2000 ওমাটিডিয়াম থাকে। আমরা একটা ওমাটিডিয়ামের গঠন দেখতে পারি। আমরা এখন সিকিউ প্রশ্নে ঢুকে যাব, যে সিকিউ প্রশ্নটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের গঠন এবং ঘাসফড়িংয়ের দর্শন কৌশল, কিভাবে ঘাসফড়িং দেখে। এখানে কিন্তু পাখা টাকা দিয়ে দিলে এটাই ঘাসফড়িং হয়ে যাবে। বিউটিফুল একটা ঘাসফড়িং হয়েছে, কিন্তু খুব কিউট। নাম কি, কি বরাবর জানো এখন? ওমাটিডিয়াম। তো আসো এবার একটু ওমাটিডিয়াম পড়ি। দেখো ওমাটিডিয়াম দেখতে কেমন হয়। ধরো আমি একটা আঁকছি, হ্যাঁ, পাশে আরও আছে, আমি বোঝাতে চাচ্ছি যে এইরকম জিনিস পাশেও আছে, বাট আমি মাঝখানে একটা আঁকছি। তাহলে এটা একটা কর্নিয়া, এই অংশটার নাম হচ্ছে কর্নিয়া, এই অংশটার নাম হচ্ছে কর্নিয়া। এই অংশটার নাম কি? কর্নিয়া। ঠিক আছে, এই অংশটার নাম কি? কর্নিয়া। এবং এর নিচেই থাকে কোষ, এর নিচেই থাকে কোষ। আমি এটা দেখতে অনেকটা কার্টনের মতো হয়ে যাবে যদিও। তাহলে এই কোষকে বলা হয় কর্নিয়াজেন কোষ। এই কোষগুলোকে বলা হয় কর্নিয়াজেন কোষ। কর্নিয়াজেন কোষ। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া কর্নিয়াজেন কোষের কাজ কি, তুমি বলবা কর্নিয়াজেন কোষের কাজ হচ্ছে কর্নিয়া তৈরি করা। শেষ। কর্নিয়াজেন কোষের কাজ কি? কর্নিয়া তৈরি করা। এটা থাকে কয় জোড়া? এটা থাকে 1 জোড়া। কর্নিয়াজেন কোষ থাকে কয় জোড়া? এটা থাকে 1 জোড়া। এটা পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে যে কর্নিয়াজেন কোষ কয় থাকে? 1 পেয়ার, 1 জোড়া। এটার কাজ কি? কাজ কিন্তু বলে দিয়েছি, কর্নিয়া তৈরি করা। কর্নিয়া কি কাজ করে? বলবা যে কর্নিয়া লেন্সের মতো কাজ করে। কর্নিয়া কিসের মতো কাজ করে? বলবা যে কর্নিয়া লেন্সের মতো কাজ করে। কর্নিয়া কার মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। অর্থাৎ লেন্স দিয়ে যেমন আলো ঢোকে, কর্নিয়া দিয়েও তেমন আলো প্রবেশ করে। শেষ। তাহলে কর্নিয়াজেন কোষ কর্নিয়া তৈরি করে, ঝামেলা শেষ। পারবা না? আর কর্নিয়ার কাজ কি? লেন্সের মতো কাজ করে। তাহলে এটা একটা প্রতিসরণ মাধ্যম হিসাবে কাজ করে, আলো এদিক দিয়ে ঢুকবে। ক্লিয়ার? এইবারে দ্বিতীয় অংশে আসেন। দ্বিতীয় অংশে এখানে একটা ক্রিস্টালাইন কোণ থাকে। আচ্ছা, এই জায়গায় একটা ক্রিস্টালাইন কোণ, এরকম একটা ক্রিস্টালাইন কোণ থাকে, একটা কোণ আকৃতির গঠন থাকে, যেটাকে আমরা বলছি ক্রিস্টালাইন কোণ। ঠিক আছে, যেটাকে আমরা বলছি ক্রিস্টালাইন কোণ। আমরা এটা একটু নামায় নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোণ কোষ। দেখে মনে হচ্ছে 2টা, কিন্তু আসলে ক্রিস্টালাইন কোণ কোষ আছে 4টা। তো যাই হোক, তাহলে এইটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ। নাম কি বললাম? ক্রিস্টালাইন কোণ কোষ। তাহলে ক্রিস্টালাইন কোণ কোষ কি তৈরি করে? ক্রিস্টালাইন কোণ তাহলে ওই একই রকম পড়াটা হচ্ছে এটাই, যে ক্রিস্টালাইন কোণ কোষ কি তৈরি করে? ক্রিস্টালাইন কোণ। আর কোণ কোষ কয়টা? 4টা। পরীক্ষায় আসবে যে কোণ কোষ কয়টা? ক্রিস্টালাইন কোণ কোষ আছে 4টা।
চিত্রে বোঝা যাচ্ছে না যদিও। ক্রিস্টালাইন কোন কোষ কয়টা? 4টা। ক্রিস্টালাইন কোন কোষ 4টা। এর কাজ কি? ক্রিস্টালাইন কোণ তৈরি করা। এখন বলো যে ক্রিস্টালাইন কোণ আবার কি করে ভাই? ক্রিস্টালাইন কোণ কি করে? এটা প্রতিসরণ মাধ্যম হিসাবে কাজ করে। এটাও কি হিসাবে কাজ করে? প্রতিসরণ মাধ্যম হিসাবে কাজ করে। ওই লেন্সের মতো এদিক দিয়ে আলো ঢুকবে, এদিক দিয়ে আলো ঢুকবে, এদিক দিয়ে আলো ঢুকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি অংশটা আছে? এরপরে যে অংশটা, এইটা হচ্ছে মাঝখানের এই অংশটা, এটাকে বলে র্যাবডম। এই অংশটার নাম হচ্ছে র্যাবডম। মাঝখানের এই অংশটার নাম হচ্ছে আমাদের কি? র্যাবডম। একটু বাসা থেকে কল দিয়েছে, টেকনিক্যালি আমাকে কলটা রিসিভ করতে হচ্ছে, মা কল দিয়েছে, একটু অসুস্থ তো ধরলাম আমি। হ্যাঁ হ্যাঁ আম্মু, আমি ক্লাসে। না না, আমি ক্লাসে। আচ্ছা, আজকে মনে হয় হবে না, আমি পরে দেখছি। হ্যাঁ ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে রেটিনুলার কোষ। এর চারিদিকে থাকে এরকম রেটিনুলার কোষ। হ্যাঁ, এর চারিদিকে এরকম কি থাকে? রেটিনুলার কোষ। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে রেটিনুলার কোষ বা রেটিনাল কোষও বলে মনে হয়। রেটিনুলার কোষ, রেটিনুলার কোষ। বইয়ে বলা আছে রেটিনুলার কোষ কয়টা থাকে? 7টা বা 8টা, এক্স্যাক্ট বলা নাই, বলা আছে 7টা বা 8টা। তাহলে ওদের কাজটা কি? ওদের কাজটা হচ্ছে এই র্যাবডোমটা তৈরি করা। আমি র্যাবডোমকে একটু আলাদা করে রাখলাম, কারণ র্যাবডোমের কাজটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে র্যাবডোম। তাহলে রেটিনাল কোষ কি তৈরি করে? রেটিনাল কোষ র্যাবডোম তৈরি করে। রেটিনাল কোষের কাজ হচ্ছে র্যাবডোম তৈরি করা। রেটিনাল কোষের কাজ হচ্ছে কি তৈরি করা? র্যাবডোম তৈরি করা। দেখো পড়াটাকে আমি কত সহজ করে ফেলেছি। এই র্যাবডোমের কাজ কি? এইটা র্যাবডোমের কাজ হচ্ছে এটা রেটিনার মতো কাজ করে। এখানে প্রতিবিম্ব তৈরি হয়, এখানে প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। র্যাবডোমের কাজ কি? প্রতিবিম্ব তৈরি করা। র্যাবডোমের কাজ কি? প্রতিবিম্ব তৈরি করা, রেটিনার মতো, তাই না? আমি লিখে দিই রেটিনার মতো। তাহলে আমাদের চোখের যেমন রেটিনা, ঠিক এমনি এদের কি আছে? র্যাবডোম আছে। তাহলে হইল। আর সবশেষ এখানে একটা ভিত্তি পর্দা থাকে। সবশেষ এখানে একটা কি থাকে? এরকম একটা ভিত্তি পর্দা থাকবে। এই ভিত্তি পর্দা থেকে এরকম করে কি বের হয়? স্নায়ু বের হয়। তাহলে এই অংশগুলোর নাম হচ্ছে ভিত্তি পর্দা। এই অংশটার নাম, যার উপরে দাঁড়িয়ে আছে ওমাটিডিয়ামটা, তার নাম হচ্ছে ভিত্তি পর্দা। আর এগুলো হচ্ছে আমাদের স্নায়ু, এগুলো হচ্ছে আমাদের স্নায়ু। তো এখন তুমি আমাকে দেখো, এটা একটা ওমাটিডিয়ামের গঠন। এটা একটা কিসের গঠন? এটা একটা ওমাটিডিয়ামের গঠন। তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো খুবই সোজা, আমি এভাবে পড়ি। কর্নিয়াজেন কোষ কর্নিয়া তৈরি করে, ক্রিস্টালাইন কোন কোষ ক্রিস্টালাইন কোণ তৈরি করে, রেটিনুলার কোষ র্যাবডোম তৈরি করে। দ্যাটস ইট। 3টা জিনিসের নাম শিখলা, কাজ শিখলা, শেষ। অ্যান্ড ওই 3টা জিনিসের কাজ কি? এদিক দিয়ে আলো ঢুকবে, তাহলে এটা লেন্সের মতো কাজ করছে, অর্থাৎ প্রতিসরণ মাধ্যম। এটাও কি? এদিক দিয়েও আলোটা ঢুকবে, তাহলে এটা কাজ কি? এটার কাজও প্রতিসরণ মাধ্যম। এটাও প্রতিসরণ মাধ্যম, এটাও প্রতিসরণ মাধ্যম। যদি এটা একদম সামনে আসে তাই বলতেছি লেন্সের মতো। তো যাই হোক, তাহলে এটা লেন্সের মতো, এটাও প্রতিসরণ মাধ্যম হিসেবে কাজ করতেছে। এসে আলোটা ঢুকে ছবিটা তৈরি হচ্ছে কোথায়? র্যাবডোমে। তাহলে র্যাবডোমটা কিসের মতো কাজ করতেছে? রেটিনার মতো, শেষ। এখন দেখো এর চারপাশে ভাইয়া আবরণ থাকবে। হ্যাঁ, একটু ছোট্ট করে একটা আবরণ দিয়ে দিই। দুই পাশে আবরণ থাকবে, দুই পাশে কি থাকবে? আবরণ থাকবে। এর উপরে একটা আবরণ দিয়ে দিই, এখানে একটা আবরণ থাকে। হ্যাঁ, এইখানে একটা আবরণ থাকে, এরকম এরকম আবরণ থাকে। আমি এটা একটু অন্য কালি দিয়ে দিই। এর চারপাশে এরকম আবরণ থাকে, এদিকে একটা আবরণ থাকে, এদিকে একটা আবরণ থাকে। বুঝছো? আবরণ থাকে। আবার নিচের দিকেও একটা আবরণ থাকে। নিচের দিকের আবরণটা একটু স্টাইলিশ করে দিতে হবে। হ্যাঁ, নিচের দিকের আবরণ থাকে এরকম। এদিকেও একটা আবরণ থাকে, এরকম আবরণ দিয়ে দিব একটা।
এদিকে একটা দিবা আর এদিকে একটা দিবা, যদি কিছু মনে না করো এদিকেও একটা দিয়ে দেবা। ও মাই গুডনেস, হোয়াট এ ওমাটিডিয়াম, দ্য বিউটিফুল ওমাটিডিয়াম এভার। তাহলে এইটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, অবশ্যই নাম দিতে হবে। এবং এইটার নাম হচ্ছে রেটিনাল আবরণ। এইটার নাম হচ্ছে কি? রেটিনাল আবরণ। আমাদের যা কিছু কাহিনী এই দুই আবরণ নিয়ে, কিন্তু রেটিনাল আবরণ, রেটিনাল আবরণ। আর ওইটার নাম হচ্ছে আইরিশ পিগমেন্ট আবরণ। ওইটার নাম হচ্ছে আইরিশ পিগমেন্ট আবরণ, আইরিশ পিগমেন্ট আবরণ। তাহলে দুটা জিনিস, একটা হচ্ছে আইরিশ পিগমেন্ট আবরণ আর একটা হচ্ছে রেটিনাল আবরণ। তাহলে খুবই সোজা, আইরিশ পিগমেন্ট আবরণ আর একটা হচ্ছে কি আবরণ? রেটিনাল আবরণ। আইরিশ পিগমেন্ট আর একটা কি বললাম? রেটিনাল আবরণ। শেষ। এমন ঘাস ফড়িং তো বাপের জন্মেও দেখি নাই। আচ্ছা, এই জন্মে দেখো, বাপের জন্মে তো অনেক কিছুই দেখোনি, এই জন্মে একটা এরকম কিউট ঘাস ফড়িং তোমাকে দেখালাম, তোমার পছন্দ হয়নি, তুমি আরেকবার দেখো। না না, ঠিক আছে। আরে বাবা, উপর থেকে ডানাটা পাটা সরাই দিলে বডিটা এরকমই লাগবে। এটা মাথা, এটা বুক আর এটা প্যাট, বোঝো নি? খারাপ না, কিন্তু তুমি যতটা খারাপ মনে করছো ততটা খারাপ না, খুব সুন্দর। তাহলে এখন তোমাকে আমি বোঝাই যে পুঞ্জাক্ষীটা আসলে কিভাবে হয়। দেখো, তাহলে ঘটনাটা বোঝা, আমি একবারে করে দিচ্ছি। ধরো এটা হচ্ছে তোমার কি, আমাদের বিউটিফুল ধরো কর্নিয়া। তাহলে এখানে কি আছে? এরকম কর্নিয়াজেন কোষ, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের, এখানে মাঝখানে কি আছে? ক্রিস্টালাইন কোন কোষ, হোয়াট এভার, বুঝতেছো? ক্রিস্টালাইন কোন কোষ এখানে আছে, মনে করো ক্রিস্টালাইন কোন কোষ, এটা ক্রিস্টালাইন কোন, সরি। তারপরে কি আছে? এদিক দিয়ে তুমি চলে আসো, মাঝখান দিয়ে এটা কি? এটা হচ্ছে র্যাবডম। তাহলে দুই পাশ দিয়ে কি আছে? এরকম রেটিনুলার কোষ, তাই না? এই তো সেম পাশেও দেখো আবার এরকম কি আছে, পাশেও দেখো এরকম কি আছে, কর্নিয়া আছে। এখানেও এরকম কি আছে, এরকম বিষয়। আমি পুরোটা লাগাচ্ছি না, জাস্ট খালি জিনিসটা দেখাচ্ছি। তাহলে এখানেও এরকম একটা কি আছে। তাহলে এরকম পাশাপাশি অনেকগুলা, প্রায় 1002, হ্যাঁ, প্রায় এরকম কতগুলো 1002, সবগুলা কার উপরে আছে? একটা ভিত্তি পর্দার উপরে আছে। ব্যাপারটা কি বুঝতেছো? সবগুলো ওমাটিডিয়াম কার উপরে আছে? একটা ভিত্তি পর্দার উপরে আছে। তাহলে ব্যাপারটা বোঝো, এটা যদি একটা ভিত্তি পর্দা হয়, এখানে ধরো এটা একটা ভিত্তি পর্দা, এটা একটা ধরো ভিত্তি পর্দা। তাহলে এই আমি এক টান দিয়ে, মনে করো এক টান দিয়ে একটা ওমাটিডিয়াম বুঝাচ্ছি। তাহলে একটা টান দিয়ে যদি একটা ওমাটিডিয়াম বুঝাই, তাহলে এটা একটা ওমাটিডিয়াম, 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 ওমাটিডিয়াম। তাহলে এরকম কত? প্রায় 2000 ওমাটিডিয়াম এখানে আছে। এই যে স্নায়ু, 2000 ওমাটিডিয়াম একটা বেজের উপরে সাজানো থাকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের একটা চোখ, বুঝতেছো? একটা কি পুঞ্জাক্ষী। তাহলে এই পুরা জিনিসটা হচ্ছে আমাদের একটা পুঞ্জাক্ষী। এই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাইছিলাম যে অনেকগুলো ওমাটিডিয়াম মিলে কি হয়? একটা পুঞ্জাক্ষী হয়। তাহলে বুঝলা? তাহলে এই শেষ ওমাটিডিয়ামের গঠন। আশা করি এটা খুবই ধীরে ধীরে বললাম আমি, আশা করি পরিষ্কার। বলো নিষ্ক্রিয় মূল্য পরিষ্কার কিনা? একটু ভালোবাসা দিই, তোমরা একটু কমে যাচ্ছ। নাও 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 নাও, ঠিক আছে। তাহলে ওমাটিডিয়াম পরিষ্কার। 3টা নাম মনে রাখলেই হচ্ছে। কর্নিয়াজেন কোষ কর্নিয়া তৈরি করে, বাস। কর্নিয়ার কাজ কি? লেন্সের মতো। ক্রিস্টালাইন কোন কোষ? ক্রিস্টালাইন কোন তৈরি করে, কি কাজ? প্রতিসরণ মাধ্যম হিসেবে কাজ করে। রেটিনুলার কোষ কি তৈরি করে? র্যাবডম। র্যাবডমে কি হয়? প্রতিবিম্ব তৈরি হয়। শেষ। এই কোষ কয় জোড়া? 1 জোড়া। এটা কয়টা? 4টা। এটা কয়টা? 7টা বা 8টা। শেষ, কমপ্লিট। এটা রেটিনাল আবরণ, এটা হচ্ছে আইরিশ পিগমেন্ট আবরণ। পারবা না ভাই? আলট্রা ক্লিয়ার, একদম সহজ। হ্যাঁ, অন্তর দাস, থ্যাংক ইউ অন্তর। অন্তর নামের এই যন্তর, ওরে পাগলা তোরে দেখলেই হয়ে যায় মন্থর। কসম আকাশে আর কসম মাটির। বুঝলা নাকি? অন্তর, তুমি কি বুঝেছ? ভাইয়া ঘাস ফড়িংটা মায়াবী, শুধু মায়া না, ও একজন লুটেরা ঘাস ফড়িং। আটকে যাচ্ছে, অসম্ভব অসম্ভব অসম্ভব। বেলাল হোসাইন আইডি থেকে যিনি ক্লাস করছেন, আমি আরেকটা মোবাইলে দেখছি, সেম নেটওয়ার্ক, সো আটকে যাওয়ার কোনো সুযোগ নাই। আটকে গেলে আমার এখানেও আটকে যাইতো।
এগুলা গান তো তোমরা শুনবা না, তোমরা সারা জীবনটা পড়তে পড়তেই ধ্বংস হয়ে গেলা। এগুলা গান হচ্ছে অন্যরকম গান। গানের কথাটা শুনেছ, অন্তর নামের এই যন্তর, মানে যন্ত্র, অন্তর নামের এই যন্তর, ওরে পাগলা তোরে দেখলেই হয়ে যায় মন্থর। আসলে পাগলি ছিল, এখন তোর পাগলি বলা যাচ্ছে না, তাই তোমাদেরকে দেখে মন্থর হয়ে যাচ্ছে। কসম আকাশে আর কসম মাটির। সুন্দর কণ্ঠ আপনার, না সুন্দর না, এটাকে বলে হচ্ছে মানে মানে যে কণ্ঠের মধ্যে সুর নাই সেটার কণ্ঠটা হচ্ছে এরকম, বেসুরা গলায় গাইলে যেরকম। আসো আমরা পড়াশোনায় মনোযোগ দিই। আমরা এখন যেটা ঠুস করে একটু বলবো, হ্যাঁ ঠুস করে একটু তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে দুটা জিনিস। একটা হচ্ছে অ্যাপোজিশন। আমরা ঘাসফড়িংয়ের দর্শন কৌশলে চলে যাচ্ছি, এটাই পরীক্ষায় আসবে ঘ নাম্বার প্রশ্নে। তাহলে অ্যাপোজিশন, 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 ঠিক আছে, বা মোজাইক। অ্যাপোজিশন বা এটার আরেকটা নাম হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব। এর সাথে আমরা একটু পার্থক্য দেখব যে সুপারপজিশন। সুপারপজিশন আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা আগে লেখাটা লিখে নাও। সুপারপজিশন একটা হলো অ্যাপোজিশন আর একটা হলো সুপারপজিশন। আগে একটু লিখে নাও। এই প্রতিবিম্বটা তৈরি হয় তীব্র আলোতে। আমি চারটা কথা বলবো, এই চার কথা দিয়েই তোমার সব কিছু হয়ে যাবে, বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, জীবনটা বেদনার করে ফেলো না। তাহলে এটা কি? তীব্র আলোতে হয়। এই প্রতিবিম্বটা তৈরি হয় কোথায়? তীব্র আলোতে। আলো যখন প্রচুর, দিনের বেলা যখন ঘাসফড়িং দেখছে তোমাকে, তখন কিভাবে দেখছে? বোঝো নাই? এভাবে দেখছে, ড্যাব ড্যাবা চোখ করে তীব্র আলোতে দেখছে। আর সুপারপজিশন কখন করছে? এটা করছে মৃদু আলোতে, বুঝলা? মৃদু আলোতে, মৃদু আলো যখন আলো কম, সন্ধ্যাবেলা, তখন কিভাবে দেখতে পাচ্ছে না তো, এরকম কোনো রকমে চোখ মিটিমিটি করে কোনো রকমে দেখার চেষ্টা করতেছে, কে তুমি বোঝা যাচ্ছে না। বুঝলা নাকি? তাহলে এটা কি বুঝলা? দুই আবরণই সংকুচিত হয়। এখানে আমি বলে দিচ্ছি, দেখো, দুই আবরণ সংকুচিত হয়, দুই আবরণই সংকুচিত হবে। তাহলে কি হবে? প্রত্যেক ওমাটিডিয়ামে শুধু উলম্ব আলোর প্রতিবিম্ব তৈরি হবে, উলম্ব আলোর প্রতিবিম্ব। ঠিক আছে? তাহলে কেমন দেখবা তুমি ছবিটা? আলাদা আলাদা দেখবা, স্পষ্ট দেখবা, আলাদা দেখবে এবং কি দেখবে? স্পষ্ট। তাহলে চারটা কথা বলেছি। তীব্র আলো, দুই আবরণ সংকুচিত থাকে, ফলে প্রত্যেক ওমাটিডিয়ামে কি হয় পরে কথা বলবো বাবারা, শুধু উলম্ব আলোর প্রতিবিম্ব তৈরি হয়, ফলে আলাদা আলাদা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। আর এখানে লিখবা মৃদু আলোতে দুই আবরণ কি হবে? এখানে লিখবা যে মৃদু আলোতে দুই আবরণ, আমি ভুল লিখেছি, সংকুচিত না তো, এখানে দুই আবরণ প্রসারিত থাকবে। সরি, দুই আবরণ প্রসারিত। আমি কোন দিকে মনোযোগ দিচ্ছি? আর এখানে হবে দুই আবরণ সংকুচিত, দুই আবরণই সংকুচিত হবে। ফলে কি হবে? এখানে উলম্ব এবং তির্যক দুইটা পড়বে, উলম্ব আলোরও প্রতিবিম্ব পড়বে প্লাস তির্যক আলোর প্রতিবিম্ব পড়বে। আমি বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা খুবই সোজা। উলম্ব এবং তির্যক আলোর প্রতিবিম্ব, ফলে সামগ্রিক একটা প্রতিবিম্ব তৈরি হবে এবং ঝাপসা, সেই প্রতিবিম্ব সামগ্রিক এবং ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে। এই চারটা কথা দিয়েই আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা আগে ইটা দাগাও, মানে এই কথাটা একটু লিখে নাও আগে। এটা একটু সুন্দর করে লিখে নাও। এই যে পার্থক্যটা দিলাম না, এই পার্থক্য দিয়েই তুমি পার্থক্য লিখবা। এই পার্থক্য দিয়ে সৃজনশীল, ধরো তোমাকে বললো দিনের বেলা ঘাসফড়িংয়ের দর্শন কৌশল বর্ণনা করো, তুমি বলবা দিনের বেলা, ও বাবা, এখানে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব তৈরি হয়। কি হয়? এখানে
তীব্র আলোতে দুই আবরণই প্রসারিত হয়, ফলে আলো প্রত্যেকটা ওমাটিডিয়ামে যখন পড়ে তখন একটা ওমাটিডিয়াম থেকে আলো পাশের ওমাটিডিয়ামে আসতে পারে না। কারণ কি, দুই আবরণই প্রসারিত। ফলে কি হয়, প্রত্যেকটা ওমাটিডিয়ামে শুধুমাত্র উলম্ব আলোর ছবি তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা এবং স্পষ্ট প্রতিবিম্ব আমরা দেখতে পাই। বুঝেছ? কিন্তু রাত্রেবেলা কি দেখি, সুপার পজিশন, মানে খুব কষ্ট করে পজিশন করে খুব কষ্ট করে দেখতে হয়। তখন আমাদের মৃদু আলোতে দুই আবরণই সংকুচিত থাকে, ফলে দুই সাইডে কি ফাঁকা হয়ে গেল। ফলে একটা ওমাটিডিয়াম দিয়ে আলো যখন ঢোকে তখন সেটা পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে চলে যায়। তাহলে একটা ওমাটিডিয়ামে উলম্ব আলো এবং পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে কি আসে, তির্যক আলো। এই দুই আলোর প্রতিবিম্ব তৈরি হয়, ফলে এক ছবির উপর আরেক ছবি পড়ে। ফলে কেমন হয়, সামগ্রিকভাবে একটা ছবি হয় এবং ছবিটা হয় ঝাপসা, একটার উপর আরেকটা, একটার উপর একটা। আমি ছবি দেখাই তাহলে বুঝবা। ছবি দেখাই, এবার ছবি দেখাবো, দেখো পরিষ্কার হবে। দেখো পৃথিবী, কেউ মেনশন দেয়নি, কষ্ট পাইলাম, কষ্ট, খুব কষ্ট, কষ্ট লাগে কেউ মেনশন না দিলে। আমরা একটা ছবি দেখাচ্ছি, খুবই গর্জিয়াস একটা ছবি দেখাবো। হ্যাঁ, খুবই গর্জিয়াস কিউট একটা ছবি দেখাবো। কীভাবে দেখাবো এটা চিন্তা করছি। আমরা কিউটভাবে দেখাবো, ঠিক আছে? এত বড় করার তো দরকার নাই বাবা, ছোট করো। তোমরা যেভাবে আমি আঁকাচ্ছি দেখো, তোমরা এভাবে আঁকানোর চেষ্টা করবা, তাহলে ছবিটা খুব সহজ হবে। এরকম একটা বালতি বানায় নিবা আগে। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, বালতিটাকে একটু ক্লোজ করে নাও। এটা বালতির মাথাটা একটু এরকম, এটা হচ্ছে শেষ অংশ। এই করে নিলা, ঝামেলা শেষ। এটা একটু ডাবল মেমব্রেন দিয়ে নাও, কোনো অসুবিধা নেই, দিলেও হবে না দিলেও হবে। এটাকে একটু এরকম করে নাও, ঠিক আছে? জাস্ট এই শেপটা আগে দিয়ে নেবে, একটা গ্লাসের শেপ। তাহলে আঁকাইতে খুবই সুবিধা হবে তোমার, খুবই সুবিধা হবে। তুমি একদম টেনশন করবা না। এখানে 2-3টা দাগাই দিবা। ধরো এখান থেকে একদম এই পর্যন্ত দাগাই দিবা, 1 2 3। দেখছো আঁকানোটা কিন্তু শেষ, আঁকানোটা কিন্তু শেষ। সেম, মানে সেম একটা ছবি কিন্তু আমি যদি একটা কপি করি, আমি আচ্ছা কপি না করি, আমি আবার দাগাই। দেখো আমি কি দাগাইছি, আমি ওই বাবারে আমি কি দাগাইছি, দেখো আমি কি করছি, এরকম করছি। দেখো এরকম একটা টান দিছি, এরকম একটা টান দিছি, মাশাআল্লাহ কাজ হয়ে গেছে। তারপরে এখানে এরকম একটা দিয়েছি, এখানে এরকম একটা দিয়েছি, আলহামদুলিল্লাহ। তারপরে এই দিকটা ক্লোজ, এই দিকটা ক্লোজ। ও ফাইন, ও ফাইন, ওয়ান। আচ্ছা একটু কাছে হয়ে গেল। আজা আজা দিলে একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক, এইটা শেপ খুব পরিষ্কার। এগুলো এক একটা ওমাটিডিয়াম, বুঝছো? এগুলো মনে করো এক একটা কি ওমাটিডিয়াম, এগুলো মনে করো র্যাপডোম। আমি জাস্ট খালি বুঝাচ্ছি আর কি, যে এগুলো হচ্ছে র্যাপডোম। তো এখন তোমাকে যেটা জানা লাগবে সেটা হলো কি, দেখো ভাই, আবরণটা চিন্তা করো। তোমার একটা আবরণ ছিল না, আবরণ ছিল না, আবরণটা কী দিয়ে দিব এখানে বলো তো? সবুজ কালি দিয়ে দিই। আবরণ ছিল না, দেখো তো এখানে কি ছিল, আইরিশ পিগমেন্ট আবরণ। মনে করো এই ওমাটিডিয়ামের এই পাশে কি আছে, একটা আইরিশ পিগমেন্ট আবরণ আছে। হ্যাঁ, আইরিশ পিগমেন্ট আবরণ, আবরণটা এরকম প্রসারিত হয়ে আছে। হ্যাঁ, কি আবরণ? আইরিশ পিগমেন্ট আবরণ। এই ওমাটিডিয়ামেরও এই পাশে কি আছে, এরকম আইরিশ পিগমেন্ট আবরণ আছে। এটা কি আবরণ বলো তো? সরি, এটা কি আবরণ? আইরিশ পিগমেন্ট আবরণ। এটা কি আবরণ বলো? আইরিশ পিগমেন্ট আবরণ, ঠিক আছে? তাহলে এর এই পাশেও কি আছে, এরকম আইরিশ পিগমেন্ট আবরণ আছে। আমি কিন্তু আগে কি দাগায় নিচ্ছি, আইরিশ পিগমেন্ট আবরণ, এবং দুই আবরণই কি করে আছি, এই আইরিশ পিগমেন্ট আবরণটা কীভাবে দেখাচ্ছি, প্রসারিত হয়ে আছে। এর ওমাটিডিয়ামেরও এই পাশে ওই পাশে দুই পাশে এরকম কি থাকবে, আইরিশ পিগমেন্ট আবরণ থাকবে। তো এই পাশে এটা আইরিশ পিগমেন্ট আবরণ, এবং এই পাশে আরেকটা কি আইরিশ পিগমেন্ট, এটা বেশি বড় হয়ে গেল, আইরিশ পিগমেন্ট আবরণ দিলা। এগুলা সব কি আবরণ বলো তো? আইরিশ পিগমেন্ট আবরণ। এটার এই পাশে একটু দিয়ে রাখো, আইরিশ পিগমেন্ট আবরণ, আইরিশ পিগমেন্ট আবরণ। এখন ব্যাপারটা বোঝো, আইরিশ পিগমেন্ট আবরণ দিলে এবার নিচে কি দিবা, রেটিনাল আবরণ দিবা না? এই ছবিটা যদি আঁকাতে না পারো তাহলে কিন্তু মুশকিল আছে। রেটিনাল আবরণ দিবা না? রেটিনাল আবরণ মনে করো এর পাশে কি দিয়ে দিলা, এটা হচ্ছে রেটিনাল আবরণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আবরণ? রেটিনাল আবরণ। এরকম প্রসারিত না, রেটিনাল আবরণটা কি হয়ে আছে, এরকম প্রসারিত হয়ে আছে, এটা রেটিনাল আবরণ।
এটা রেটিনাল আবরণ। এই পাশেও এরকম কি আছে, রেটিনাল আবরণ আছে, রেটিনাল আবরণ, রেটিনাল আবরণ। আবরণটা একটু খেয়াল করো, এই পাশেও রেটিনাল আবরণ আছে, এই পাশেও রেটিনাল আবরণ আছে। তাহলে আবরণগুলোকে আমরা কি করেছি, প্রসারিত করে দিচ্ছি, একদম এই মাথা থেকে ও মাথাতে দাগায় দিচ্ছি। হ্যাঁ, রেটিনাল আবরণ, এই ছবিটা দাগানোটাই কিন্তু তোমার কাজ, ব্যাখ্যাটা খুব সহজ হয়ে যাবে। এটা রেটিনাল আবরণ। তো দেখো ভাই, আমরা যেটা দাগাইলাম সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের দিনের বেলা যখন ঘাসফড়িং দেখে তখন প্রত্যেকটা ওমাটিডিয়ামের এই দুই আবরণ, আইরিশ পিগমেন্ট আবরণ এবং কি আবরণ, রেটিনাল আবরণ। আইরিশ পিগমেন্ট আবরণ এবং রেটিনাল আবরণ, এই দুই আবরণই কি থাকে, প্রসারিত থাকে। সো এটাকে আমাকে প্রসারিত করে দিতে হলো। দুই আবরণই কি থাকে, এরকম প্রসারিত থাকে, দুই আবরণই এরকম প্রসারিত থাকে। এই দুই আবরণই মনে করো প্রসারিত করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন ঘটনাটা কি হবে দেখো, এখন ঘটনাটা যেটা হবে, দুই আবরণই যখন প্রসারিত থাকবে, মনে করো এখানে একটা বস্তু আছে, মনে করো যে এখানে একটা বস্তু আছে। এখন এই বস্তুটা থেকে আলোটা আসতেছে। হ্যাঁ, এই বস্তুটা থেকে কি হচ্ছে বলো তো, আলোটা এসে মনে করো পড়তেছে, এই বস্তুটা থেকে আলোটা এসে পড়তেছে। মনে করো বস্তুটার একটা নাম দিয়ে দাও, মনে করো বস্তুটার নাম হচ্ছে ক। তাহলে এই ক বস্তুটা থেকে আলোটা এসে পড়তেছে। তাহলে পড়ার পরে এখানে রেটিনা টেটিনা আছে, তাহলে এখানে কি হবে, প্রতিসরিত হবে আলোটা, এখানেও প্রতিসরিত হবে, বেঁকে গেল, ঠিক আছে। এখন বেঁকে যাওয়ার পরে ঘটনাটা কি দাঁড়াবে, এইটার আরেকবার বাঁকলো, বাঁকার পরে এটার প্রতিবিম্বটা এসে তৈরি হবে কোথায়, তাহলে প্রতিবিম্বটা এসে তৈরি হবে কোথায়, এর অ্যাবডোমে। তাহলে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। আবার দেখো এখান থেকে একটা আলো পড়ছে, সেই আলোটা এসে পড়লো কোথায়, ডাইরেক্ট এই কর্নিয়াতে। মনে করো এটা খ বস্তু থেকে আসছে, তাহলে এখানে আবরণটা এখানে কী হবে, প্রতিসরিত হবে, হয়ে কি হবে, ডাইরেক্ট উলম্ব আলোর প্রতিবিম্ব, এটা উলম্ব আলোর প্রতিবিম্ব সরাসরি এখানে এসে প্রতিবিম্ব তৈরি হবে এই অ্যাবডোমে। আবার দেখো এখান থেকে একটা গ, মনে করো এটা হচ্ছে গ নামক বস্তু, তাহলে এখান থেকে আলো এসে পড়ছে, আলো এসে মনে করো পড়লো, পড়ার পরে কি হলো, এখানে এরকম প্রতিসরিত হলো, হওয়ার পরে সরাসরি কি হলো, এই অ্যাবডোমে এসে প্রতিবিম্বটা তৈরি হলো। তাহলে ব্যাপারটা বোঝো, ঘটনাটা কেন এমন হচ্ছে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো। ঘটনাটা এরকম হওয়ার কারণ হচ্ছে, দিনের বেলা আমরা চারটা কথা বলেছি। কি কি কথা বলেছি, যে দিনের বেলা, প্রথম কথা হচ্ছে দিনের বেলা বা তীব্র আলো, উজ্জ্বল আলো। তাহলে উজ্জ্বল আলোতে কি ঘটনা ঘটতেছে, উজ্জ্বল আলোতে যখন একটা বস্তু থেকে প্রতিবিম্ব এসে পড়তেছে ওমাটিডিয়ামে, তখন সেই আলোর প্রতিবিম্বটাতে তৈরি হচ্ছে একটা অ্যাবডোমে। তাহলে খেয়াল করো, এই দুই পাশে আবরণ থাকার কারণে একটা ওমাটিডিয়ামের অ্যাবডোমে শুধুমাত্র উলম্ব আলোর প্রতিবিম্ব তৈরি হচ্ছে। শুধুমাত্র কি আলোর প্রতিবিম্ব তৈরি হচ্ছে, উলম্ব আলোর প্রতিবিম্ব। প্রত্যেকটা ওমাটিডিয়ামে পৃথক পৃথকভাবে উলম্ব আলোর প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ফলে তুমি কি দেখতেছো, ছবিটা আলাদা আলাদা দেখতেছো না, স্পষ্ট দেখতেছো না, এই জন্য বলা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। এটাকে আমরা বলতেছি অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব। কিন্তু সেম ঘটনাটা যদি এমন হয়, তুমি একটু খেয়াল করে দেখো, সেম ঘটনা যদি এমন হয়, মনে করো আবরণ দুটো সংকুচিত, মনে করো এই আবরণটা একটু উঠে গেছে, দেখো এই আবরণটা মনে করো এখানে একটু উঠে গেছে। হ্যাঁ, আবরণটা কি হয়েছে, সংকুচিত হয়েছে। হ্যাঁ, আবরণটা কি হয়েছে ভাই, সংকুচিত হয়েছে, ঠিক আছে। এই আবরণটাও মনে করো সংকুচিত হয়েছে। তাহলে এই আবরণটাও এদিকে এরকম কি হবে, সংকুচিত। এই আবরণটাও এদিকে এরকম সংকুচিত, এই আবরণটাও এদিকে এরকম সংকুচিত, এই আবরণটাও এদিকে এরকম সংকুচিত, এই আবরণটাও এরকম সংকুচিত। তাহলে আবরণগুলা কি উঠে গেছে উপরে, সংকুচিত, আবরণটা সংকুচিত, কন্ট্রাকশন, সংকোচন হয়েছে। আবার নিচের যে আবরণটা খেয়াল করো, নিচের যে আবরণ, সে আবরণটাও কি হয়েছে, নিচের দিকে নেমে আসছে। এই আবরণটা একদম নিচের দিকে নেমে আসে, বুঝছো, নিচের দিকে নেমে আসছে। তাহলে আবরণটা সংকুচিত, আবরণটা কি হয়ে আছে, সংকুচিত, আবরণটা কি হয়ে আছে, সংকুচিত হয়ে আছে, আবরণটা কি হয়ে আছে, এরকম সংকুচিত। তাহলে দেখো তো, দুই ওমাটিডিয়ামের মাঝখানে কোনো আবরণ আছে, আবরণ নাই। যখন আবরণ থাকবে না তখন ঘটনাটা কি ঘটবে দেখো, যখন আবরণ থাকবে না তখন ঘটনাটা কি ঘটবে দেখো। মনে করো এখান থেকে একটা প্রতিবিম্ব এসে পড়লো, উলম্ব আলো। তাহলে এখানে প্রথমে একটা আলো আসলো, মনে করো, হ্যাঁ, দেখো খেয়াল করে দেখো। তাহলে ঘটনাটা কি ঘটবে, যে এইখান থেকে প্রতিবিম্বটা সরাসরি, খেয়াল করো, এখান থেকে প্রতিবিম্বটা যেহেতু এখানে এমন বেঁকা বাঁকবে যে সরাসরি কোথায় এসে পড়বে, মাঝখানে এই ওমাটিডিয়ামে, অর্থাৎ তার পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে আলোর প্রতিবিম্বটা এখানে একটু বেঁকে গেল, বেঁকে যাওয়ার পরে সরাসরি এখানে চলে আসলো। ব্যাপারটা কি বুঝলা? তাহলে
এই ওমাটিডিয়ামে আলো পড়লো, পরে বেঁকে গিয়ে প্রতিসরিত হয়ে, কারণ কি এখানে কি নাই, কোনো আবরণ নাই, যেহেতু আবরণ নাই সুতরাং আলোটা একদম বেঁকে চলে যাবে, চলে যেয়ে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের র্যাবডোমে। বুঝতেছো? আবার যদি এই দিকেও পড়ে, সাপোজ ধরো এখানে গ প্রতিবিম্বটা আছে, গ বস্তুটা আছে, তাহলে এটাকে যদি সে রাত্রেবেলা দেখে তাহলে কি হবে, এটা এরকম বেঁকে যাবে এবং এটা এসে এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। ব্যাপারটা বুঝলা? আবার এখানে কি আছে, এখানে মনে করো আমাদের খ আছে, তাহলে খ, এই খ থেকে কিন্তু ঠিকই আবার উলম্ব আলোর প্রতিবিম্ব একটা আসতেছেই, এই খ থেকে ঠিকই একটা উলম্ব আলোর প্রতিবিম্ব। তাহলে ব্যাপারটা বোঝো যে যখন মৃদু আলোতে দেখে, সে মৃদু আলোতে কী হয়ে থাকে, চোখ মিটি 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 মিটি, মানে কি আবরণগুলো সংকুচিত, এই আবরণ সংকুচিত, আবরণ সংকুচিত, এই আবরণও সংকুচিত। তাহলে কি হলো, দুটা ওমাটিডিয়ামের মাঝখানে কোনো আবরণ নাই, ফলে কি হয়, একটা ওমাটিডিয়ামে দেখো এখানে মূল ছবিটা কি, খ, একটা ওমাটিডিয়াম চিন্তা করো, ওই ওমাটিডিয়ামে একটা উলম্ব আলোর প্রতিবিম্ব তো তৈরি হয়েছেই, প্লাস পার্শ্ববর্তী দুটা ওমাটিডিয়াম থেকেও কি আসছে, তির্যক আলো আসছে। কারণ কি, এই মাঝখানে কি নাই, মাঝখানে কোনো আবরণ নাই, সুতরাং এখান থেকে তির্যক আলোর প্রতিবিম্ব এসে কি হয়েছে, তৈরি হয়েছে। তাহলে তির্যক আলোর প্রতিবিম্ব এসে যখন পতিত হবে তখন কি হবে, এখানে ক এর ছবিও পড়বে, এখানে গ এর ছবিও পড়বে, ফলাফল কি, একটা ছবির উপর আরেকটা ছবি, একটা ছবির উপর আরেকটা ছবি, সব মিলায় একটা ঝাপসা ছবি দেখবে, ক খ গ মিলায় সে একটা কিছু দেখবে, ঝাপসা সামগ্রিক প্রতিবিম্ব দেখবে। ব্যাপারটা কি বুঝলা কিনা, ঝাপসা এবং সামগ্রিক প্রতিবিম্ব দেখবে। তাহলে মোটামুটি আমাদের ক্লাস আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। শেষ, তাহলে এটা সবাই পারবা? তাহলে কথা হবে 4টা, এটা কখন, দিনে, এটা কখন, রাতে, বা বলতে পারো এটা হচ্ছে উজ্জ্বল আলোতে, এটা মৃদু আলোতে। কি বলবা, উজ্জ্বল আলোতে 2 আবরণ, এই যে সবুজ এবং কি বলবো এটা খয়েরি, যাই হোক, মানে বলবা যে আইরিশ পিগমেন্ট এবং হচ্ছে রেটিনাল আবরণ, 2 আবরণই প্রসারিত, 2 আবরণই কি থাকবে, প্রসারিত থাকবে। শেষ, যদি 2 আবরণই প্রসারিত থাকে আর এখানে 2 আবরণই কি থাকবে, সংকুচিত থাকবে। শেষ, এখানে প্রত্যেকটা ওমাটিডিয়ামে শুধু উলম্ব আলোর প্রতিবিম্ব তৈরি হবে, শুধু উলম্ব আলোর প্রতিবিম্ব। আর এখানে একটা ওমাটিডিয়ামে উলম্ব প্লাস পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে কি আসবে, তির্যক আলোর প্রতিবিম্ব তৈরি হবে। ফলে এখানে আলাদা আলাদা এবং স্পষ্ট প্রতিবিম্ব হবে, আর এখানে সামগ্রিকভাবে একটাই প্রতিবিম্ব হবে এবং ঝাপসা হবে। শেষ। অনেক ইজি। হ্যাঁ, কয়েকটাও পাকবে ভাইয়া, আমি জাস্ট তোমাকে একটা ওমাটিডিয়ামে দেখালাম, একটা, এভাবে প্রত্যেকটা ওমাটিডিয়ামে এরকম ঝাপসা ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে। রূপক আহমেদ চৌধুরী, হ্যাঁ, ভাবা যায় না, এটা হচ্ছে বাঙালির ধরন, বাঙালি এটা ভাবতে পারে না। আমিও খুব অবাক হয়েছি, এমন নয় যে ক্লাসগুলো খুব যেন যেন লেভেলের, ক্লাসগুলো কিন্তু খুব ওয়ার্ল্ড ক্লাস লেভেলের। কি বলছো? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, ভাবতে থাকো। আসলে রেকর্ডেড ক্লাস করে, টাইমিংয়ে অনেক সমস্যা থাকে, মানুষজন ক্লাস ওইভাবে করতে পারে না। হ্যাঁ, তো আশা করি এটা পরিষ্কার হয়েছে। দেখো, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, আদারওয়াইজ আজকের ক্লাস এখানেই সমাপ্ত। 4টা কথা বলতে হয়, ঠিক আছে, পরীক্ষায় এই 4টা কথা, যে কোন আলো, কোন আলো, 2 আবরণের কি অবস্থা, সংকুচিত না প্রসারিত, প্রসারিত না সংকুচিত, ঠিক আছে, এবং জানতে হয় যে একটা ওমাটিডিয়ামে উলম্ব নাকি শুধু উলম্ব, নাকি উলম্বর সাথে তির্যক আলোর প্রতিবিম্ব তৈরি হয়। যদি শুধু উলম্ব 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 হয় তাহলে আলাদা আলাদা স্পষ্ট, আর যদি একটার উপরেই উলম্ব তির্যক পড়ে তাহলে কি হবে, সামগ্রিক হবে, ঝাপসা। শেষ। তাহলে কি আল্লাহ হাফেজ করে দিব? তলে তলে সব, হ্যাঁ, রেকর্ডেড ক্লাস করে, অনেকেই করে, বুঝছো। শুরু তো লাইভে 400 উপরে থাকতো। হ্যাঁ, আমিও প্রথম যেদিন ক্লাস নিতে আসি 300-র মতো ছিল। তো ভালো থাকো সবাই, তলে তলে সবার ভালো হোক, এটাই আমাদের কামনা, তোমাদের জন্য ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট মঙ্গলবারে আমার সাথে তোমাদের।
যদি বেঁচে থাকি, যদি অন্তরটা ঠিক থাকে, অন্তর নামের এই যন্ত্র যদি ঠিক থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।